বাংলাদেশকে পচা থেকে তরতাজা দেশে পরিণত করার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। ইউরোপ আমেরিকায় নতুন নতুন ব্যবসার উদ্যোগ। আশুলিয়ায় আরও কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা। শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান মির্জা ফখরুলের। তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। বিদ্যুৎ খাতে বকেয়া ৬০,০০০ কোটি টাকা। ২-৩ সপ্তাহের মধ্যে উন্নতির আশা উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে জবাব দেওয়ার পথ থাকবে না। এমন সুযোগ বারবার আসে না উল্লেখ করে পচা দেশকে তরতাজা বাংলাদেশে পরিণত করতে ব্যবসায়ীদের সহযোগিতা চান তিনি। তৈরি পোশাক খাতকে বর্তমান সরকারের আমলেই বিশ্বের ১ নম্বরে নিয়ে যাওয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। এছাড়া শ্রমিক মালিক সম্পর্ক ঠিক করার পাশাপাশি ILO কনভেনশনে স্বাক্ষরের আশাবাদও জানান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে দেশের ব্যবসায়ীদের সাথে সংলাপে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স ICCB এর পক্ষ থেকে দেশের চলমান শ্রমিক অসন্তোষ সহ শিল্প খাতের পরিস্থিতি তুলে ধরা হয়। কারখানার নিরাপত্তা চাওয়ার পাশাপাশি রাজনৈতিক মদতপুষ্ট ব্যবসায়িক সংস্কৃতি দূর করতে সরকারকে সব রকমের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে ICCB। অনুষ্ঠানে বক্তব্যে ব্যবসায়ীদের নিজেদের ব্যবসার পাশাপাশি সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কয়টা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০তে জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের এই সাফল্যকে ঐতিহাসিক অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জনে পুরো জাতি গর্বিত। তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ক্রিকেট দলকে দেওয়া সংবর্ধনা ডক্টর ইউনূস বলেন, ব্যক্তিগত ও জাতির পক্ষ থেকে বিজয়ী ক্রিকেট দলের সবার সাথে দেখা করার জন্য অপেক্ষায় ছিলেন তিনি। একটি জাতিকে একত্রিত করার জন্য খেলোয়াড়দের খেলাধুলার শক্তির কথা স্মরণ করিয়ে দেন ডক্টর ইউনূস। প্যারিস অলিম্পিকের দূত হিসেবে নিজের কাজ করার কথা উল্লেখ করেন ডক্টর ইউনূস। জানান ২০২৬ সালে শীতকালীন অলিম্পিকে ইতালি আমন্ত্রণ জানিয়েছে তাকে। ক্রিকেটারদের সংবর্ধনা দেওয়ার প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বলেন, তার বক্তব্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছে, একই সাথে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠিন পরিশ্রম পাকিস্তানের বিপক্ষে জয় পেতে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য তার। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বেড়েছে বন্ধ কারখানার সংখ্যা। সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও বেশ কয়েকটি কারখানায়। শিল্পাঞ্চল পুলিশ ১-এর পুলিশ সুপার সারওয়ার আলম জানান, চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ৫৮টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। বাকি কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবেই প্রবেশ করেন শ্রমিকরা। এ ব্যাপারে বন্ধ কারখানার মালিকরা জানান, তাদের শ্রমিকদের সাথে আলোচনা ফলপ্রসূ না হয় তারা কারখানা বন্ধ রেখে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আজ নতুন করে বন্ধ হওয়া কারখানাগুলোর সামনে সকালে শ্রমিকরা জড়ো হলেও পরে তারা ফিরে যায়। শিল্পাঞ্চলের নিরাপত্তায় মোতায়েন রয়েছে যৌথ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এদিকে গাজীপুরে নিরাপত্তাজনিত কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও বেশিরভাগ কারখানায় উৎপাদন চলছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, শ্রীপুর, গাজীপুর সদর ও টঙ্গী এলাকায় বহিরাগত শ্রমিকদের অযৌক্তিক দাবিতে হামলা ও ভাঙচুর এড়াতে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। পতিত সরকার ও শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছে, শিল্পক্ষেত্রে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। খালেদা জিয়াকে কারাগারে নেয়ার পর BSMMUতে সঠিক চিকিৎসা দেয়া হয়নি, সেজন্য তার শারীরিক অবস্থার এই অবনতি হয়েছে বলে জানান তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। 14ই সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ এবং 15ই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ সফল করতে বিএনপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যে সংস্কারের কথা বলা হয়েছে তা দ্রুত শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের দিকে যেতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই,
গণতন্ত্রই হচ্ছে একমাত্র সিস্টেম, ব্যবস্থা যা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে। সেই জন্যই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের সহজ ব্যবস্থা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু সেই কাজটাও জনগণের অংশীদারত্ব থাকতে হবে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে ষড়যন্ত্র চলছে। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান, এটাকে নস্যাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে, এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন, তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নস্যাৎ করে দেবেন এবং তার প্রতিরোধ গড়ে তুলবেন। এ সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা, একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য, কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্তর নাই। সব ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের ভিতকে আরো মজবুত করার কথা জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত 1:40 দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। প্রায় 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত 21 আগস্ট সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাকে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট এবং চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। লোডশেডিং বেড়েছে সিলেটে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অসহ্য গরমে চরম ভোগান্তিতে মানুষ। বিদ্যুৎ বিভাগ বলছে প্রতিদিন 770 মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে 400 মেগাওয়াট। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের জনজীবন। চাহিদা অনুযায়ী না পাওয়ায় দিনের 1/3 সময় লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ বিভাগকে। দিনরাত সমান তালে করা হচ্ছে লোডশেডিং। 1 ঘন্টা বিদ্যুৎ থাকলে পরবর্তী 1.5 থেকে 2 ঘন্টা থাকছে না। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রভাব পড়েছে বিভিন্ন কর্মক্ষেত্রে। বিপাকে শিক্ষার্থীরাও। 1 ঘন্টা দেয়, আবার নিয়ে যায়, এইভাবে করে সারাদিন চলছে। আর হচ্ছে যে স্টুডেন্টরাও কনসেন্ট্রেট করতে পারতেছে না। রাত্রে হলে ঘুমাইতে পারি না, সারাদিন পরিশ্রম করে যাই, দিনেও কারেন্ট থাকে না, রাত্রেও কারেন্ট থাকে না। এটা কোন গরম দিয়ে কারেন্ট নাই, কারেন্ট নিয়ে আরো বিভ্রান্তি। প্রায় ঘন্টা, সোয়া ঘন্টা, 1.5 ঘন্টা, মানে ভোগান্তির শেষ নাই। এটা আমি একজন মানে কিতা কইতাম, সাধারণ জনগণ ও কার একজন চাকরিজীবী মানুষ এত কষ্ট, মানে এটা সীমাহীন, এটা মানে মানার মতো নাই। আমরা রাত্রে বাচ্চা চালু ঘুরাইতে পারি না, ঘুমাইতে পারি না। প্রত্যেক ঘন্টা ঘন্টা বিদ্যুতের মানে কিটা অবনতি। দ্রুত সমস্যা সমাধানের আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। অনেকেই প্রতিবাদ করছেন, আমরাও সেই সকল প্রতিবাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আমরা চেষ্টা করতেছি অতি শীঘ্রই যাতে ওইটার সমাধান হয়। বিদ্যুৎ বিভাগ বলছে জাতীয় গ্রেড থেকে চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না তারা। আগে আমাদের 115-20 মেগাওয়াট লোডশেডিং করা লাগতো না, আজকে আমাদের চাহিদা 150-এর উপরে চলে গেছে, যার কারণে চাহিদা এবং উৎপাদনের প্রাপ্তির সমন্বয় না থাকায় বরাদ্দ কম পাওয়াতে ইদানিং একটু লোডশেডিংটা বেশি হচ্ছে। এটা সহসাই কেটে যাবে এবং যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ আছে ওগুলো চালু হয়ে গেলে আমাদের সেই লোডশেডিংয়ের পরিমাণটা সহনীয় পর্যায়ে চলে আসবে।
অতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষুব্ধ সিলেটবাসী। উৎপাদনের ক্ষমতা থাকার পরও কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না প্রশ্ন ভুক্তভোগীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, সামেটের এলএনজি সরবরাহ না থাকা এবং জ্বালানি সংকটের কারণে দেশে বেড়েছে লোডশেডিং। এছাড়া বেসরকারি খাতের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতেও কমেছে উৎপাদন। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান জানিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। সরকারি প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী দেশে প্রতিদিন বিদ্যুতের চাহিদা প্রায় 16,000 মেগাওয়াট, কিন্তু জ্বালানি সংকট ও বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় কমেছে বিদ্যুতের উৎপাদন। ফলে প্রতিদিন বিদ্যুতের ঘাটতি রয়েছে 1 থেকে 1,500 মেগাওয়াট। তাই পরিস্থিতি সামাল দিতে লোডশেডের কোনো বিকল্প নেই সরকারের কাছে। রামপাল তো অলরেডি নিয়ে আসা হচ্ছে, তারপর হচ্ছে বড় পুকুরের যে মেইনটেন্স সেটা আগামী 20 তারিখ না কয় তারিখে যেন আসবে, 3-4 দিন, 18 তারিখ মনে হয়, 18 তারিখে আসবে। আচ্ছা, আর এছাড়া আমরা যেটা আজকে 2 সচিবকে নিয়ে বসে যেটা বলছি সেটা হচ্ছে যে এইরকম ইভেন্টের ক্ষেত্রে যদি একটা বড় ক্যাপাসিটি, বড় একটা সাপ্লাই সোর্স যদি হয়ে যায়, তাহলে আমরা বলছি যে একটা একটু বেশি গ্যাস দিতে। সরকারের তথ্য বলছে রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ রয়েছে 3,500 মেগাওয়াট উৎপাদন সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে, ফলে জ্বালানি সংকটে বন্ধ আছে 6,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। অন্যদিকে গত কয়েকদিন ভারত থেকে বিদ্যুতের আমদানিও কমেছে, যদিও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানিয়েছেন চলতি মাসেই পরিস্থিতির উন্নতি হবে। সামিটের এফএসআরইউ বন্ধ ছিল, সেটা এখন অনেক করে এটা চালু করা হয়েছে, কিন্তু যেটা চালু করার যে সমস্যা সেটা হচ্ছে যে আমাদের তো গ্যাস আনতে হবে। তো এখন গ্যাস আনতে আরো 20 দিনের মতো টাইম লাগবে। কারণ হচ্ছে যে এখন ওটা যদি ঠিক না হয়, আমি গ্যাস আইনে তো কোথায় দিব, এটা তো রাস্তায় ফেলে দেওয়ার উপায় নেই। তো ওই জন্য আমরা এখন গ্যাসের অর্ডারটা আজকে আমরা দিয়ে দিচ্ছি। তো আজকে দিয়ে দিলে 7-8 দিন ধরে এই 20 days আরো 500 MMCFD গ্যাস আসবে। এদিকে বিদ্যুৎ খাতে ব্যাপক বকেয়া রয়েছে সরকারের। গেল আওয়ামী লীগ সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি কেনার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ খাতে সরকারের বকেয়া প্রায় 1 লাখ কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বগুড়া শেরপুরে ছনকা বন্দরে একটি ভোজ্য তেলের ফ্যাক্টরিতে বিস্ফোরণে 4 শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মজুমদার প্রোডাক্ট নামের ভোজ্য তেল উৎপাদনের ট্যাঙ্কি বিস্ফোরণ হয়। এতে নিহত হন মোহাম্মদ ইমরান, মোহাম্মদ সাইদ, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ মনির। তারা নীলফামারীর সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। পুলিশ জানায় তেলের ট্যাঙ্কি মেরামত করছিলেন ওই শ্রমিকরা। এ সময় ওয়েল্ডিং এর আগুনের ফুলকি তেলের ট্যাঙ্কির ভেতরে পড়লে বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। গুরুতর 4 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সিলেট নগরীর বন্দর বাজারে ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 20 জন। বৃহস্পতিবার বেলা 1:30 থেকে 2:30 পর্যন্ত এই সংঘর্ষ হয়। বন্দর বাজার এলাকা এ সময় রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারী ও বিভিন্ন মার্কেট, বিপণী বিতানে আসা ক্রেতা ও জনসাধারণের মধ্যে। ভাঙচুর করা হয় 1/2 শতাধিক সিএনজি অটোরিকশা এবং 5টি দোকান। বন্দর বাজার এলাকার সিটি সুপারমার্কেটের সামনে রাস্তায় অটোরিকশা পার্কিং ও যাত্রী ওঠানো নামানো নিয়ে চালক ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হাতাহাতি হয়। এর জেরে দুপক্ষ সংঘর্ষে জড়ায়, হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ব্যবসায়ীরা প্রাইভেট কার ও অটোরিকশা সহ 1/2 শতাধিক গাড়ি ভাঙচুর করে। আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। সকালে বিজিবির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় এ বিষয়টি জানানো হয়। এ বিষয়ে বিজিবির গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ভারতে পালানোর সময় আখাউড়ার গাজীর বাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরই মধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কটূক্তির অভিযোগে আওয়ামী মহিলা লীগের সহসভাপতি শামীম আক্তারের বিরুদ্ধে ময়মনসিংহের আদালতে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বজলুর রহমানের আদালতে মামলাটি করেছেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সজীব। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম সোহাগ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কটূক্তি করায় মামলাটি দায়ের করা হয়েছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশ পরিচালনা, রাষ্ট্র সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তবে সরকার যদি কোনো বিষয়ে ভুল করে তার সমালোচনাও করবেন বলে জানিয়েছেন তিনি। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের জেলা কমিটির আয়োজনে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে আলোচনা সভায় তিনি কথা বলেন। মান্না আরও বলেন, দেশে যাতে আবারও কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে সেই জন্য বিধিবিধান ঠিক করতে হবে। সংবিধানের যে ধারা বা অনুচ্ছেদগুলো একটি সরকারকে স্বৈরাচার হওয়ার সুযোগ দেয় তা বাতিল করতে হবে। অনেকে এই সরকারকে বিভিন্ন সময় বেঁধে দেওয়ার চেষ্টা করেছে, যা ঠিক হচ্ছে না বলেও মন্তব্য করেন মান্না। সরকারকে আমরা সহযোগিতা করব, কিন্তু সরকার যদি ভুল করে তার সমালোচনা করব। পলিটিক্যাল পার্টি ইজ অলওয়েজ এ গার্ড। রাজনীতি করার মানেই হচ্ছে যে ঠিক কোর্সে যাতে যেতে পারে সেই কোর্সের দিকে নিয়ে যাওয়াতে সহায়তা করা। কথা খুবই স্পষ্ট, আমরা পুরনো দেশ দেখতে চাই না, নতুন দেশ দেখতে চাই। তো নতুন দেশ যদি দেখতে হয় তাহলে আপনার দৃষ্টিটাও তো সেরকম করতে হবে। আপনার দৃষ্টিভঙ্গিটাকেও এই পরিবর্তনশীল যে ধারা বা প্রবাহ তার সাথে মিলাতে হবে। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে সিরাজগঞ্জে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তিনি। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে খুলনায়। সকালে নগরীর ওয়েস্টার্ন ইন হোটেলে সবাই উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ অন্যরা। রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, গুম, খুন ও অস্ত্রবাজদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সাথে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শকত সহ অন্যরা। বগুড়া ছাত্র আন্দোলনে আহতদের পরিবারের সাথে মত বিনিময় সভা করেছেন বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় সমন্বয়করা। সকালে জেলা পরিষদ মিলনায়তনে আহতদের খোঁজ খবর নেন তারা। ন্যূনতম মজুরি 20,000 টাকা ধার্য সহ 7 দফা দাবিতে সমাবেশ ও মিছিল করেছে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন। সকালে চট্টগ্রাম নগরীর চটেশ্বরী মোড় এলাকায় সমাবেশ করেন তারা। প্রতিবন্ধীদের অধিকার ও সমাজে অন্তর্ভুক্তি বিষয়ক মত বিনিময় সভা হয়েছে গাজীপুরের কালীগঞ্জে। উপজেলা অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. ইমাম রাজি টুলু। রেলভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়েছে লালমনিরহাটে। দুপুরে শহরের কয়েকটি জায়গায় অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ে বিভাগীয় এস্টেট অফিসার পূর্ণেন্দু দেব ও অন্যরা। সেনাবাহিনীর সমন্বয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হয়েছে নোয়াখালীতে। সদর উপজেলায় পোদ্দারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন মেজর আনোয়ার সহ অন্যরা। মাশরুম চাষ সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে গোপালগঞ্জে। সদর উপজেলার গোবরা লঞ্চঘাট গ্রামে এতে বক্তব্য রাখেন খামারবাড়ির উপপরিচালক আব্দুল কাদের সর্দার। কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের উৎপাদন চালু রাখা এবং উৎপাদন বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন হয়েছে রাঙ্গামাটিতে। দুপুরে কেপিএম 1 নম্বর গেট চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন সিবিএ এর সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ সহ অন্যরা। কলেজ ছাত্র রাজা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে সাতক্ষীরার আশাশুনিতে। সকালে বড়দল ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি। পরে সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক আল মাহমুদ টেক্কা। গাইবান্ধার সাঘাটায় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর দুজনের মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার ভরতখালীর বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সাবেক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে কিশোরগঞ্জে। দুপুরে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সূর্য সেন হল শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ ঠাকুর। তিনি অভিযোগ করেন মামলার বাদী মোহাম্মদ আহসানুজ্জামান নাসির ও তার ছেলে নাজিব জাওয়াত বিভিন্নভাবে তার পরিবারকে হেনস্থা করেছে এবং চাঁদা দাবি করেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বাংলাদেশকে পচা থেকে তরতাজা দেশে পরিণত করার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার। ইউরোপ আমেরিকায় নতুন নতুন ব্যবসার উদ্যোগ। আশুলিয়ায় আরও কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা। শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে ঐক্যবদ্ধভাবে, প্রতিরোধের আহ্বান মির্জা ফখরুলের। তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত। বিদ্যুৎ খাতে বকেয়া 60,000 কোটি টাকা। 2-3 সপ্তাহের মধ্যে উন্নতির আশা উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।